সুষমা দেবীর বৌমা রেখা তার স্বামী বিনোদকে বলে, এই শোনো না, আমি বলছিলাম বিনিতার জন্য বাইরে পাত্র দেখার কি দরকার? পাত্র তো খুঁজলে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই পাওয়া যাবে। আমাদের জাতি গোষ্ঠীর মধ্যে ভালো পাত্র কোথায়? তোমার নজরে কেউ আছে? রেখা এবং বিনোদরা যখন এভাবে কথা বলছিল তখনই তার শাশুড়ি ঘরে আসেন আর বলেন, না না, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আর বৌমা, তোমাকে ওর জন্য পাত্র খুঁজতে হবে না, পাত্র আমার খোঁজা হয়ে গেছে। আজকে ওরা বিনিতাকে দেখতে আসবে। পাত্র খোঁজা হয়ে গেছে? এত তাড়াতাড়ি? কোথাকার পাত্র? মানে কে? কই, আপনি তো আগে আমাদেরকে এসব কিছু বলেননি। আরে এসব কথা কি ঢাক ঢোল পিটিয়ে সবাইকে শোনানোর? তাছাড়া এখন যখন বলছি, এটা কি যথেষ্ট নয় নাকি? মা, তুমি তো অন্তত আমাকে এ ব্যাপারে বলতে পারতে। আরে বাবা, আমি যখন যোগাযোগটা করেছি তখন তোদের এত প্রশ্ন কিসের? আর তাছাড়া দেখতে এলেই কি আজকেই তোকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে নাকি? এখন দেখতে আসবে, পছন্দ করবে, কথা এগোবে, বিয়ে হতে এখন অনেক দেরি। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও। এখন বলো কি কি প্রস্তুত করতে হবে, সময়ও তো আর বেশি নেই। হ্যাঁ, সময় বেশি নেই, এজন্যই তো বলছি এখানে বসে বসে আমাকে প্রশ্ন না করে তাড়াতাড়ি করে আয়োজনগুলো করো। শাশুড়ির কথা শুনে রেখা মুখ ভার করে রান্নাঘরে চলে যায়। বিনোদ বইয়ের মন খারাপ দেখে তাকে বোঝানোর জন্য পেছন পেছন যায়। দেখো রেখা, এরকম সামান্য ব্যাপারে মন খারাপ করতে নেই। দেখলে তো, তোমার মা আমাকে একবারও বললো না, যেন আমি আগে থেকে জানলে বিয়েটা কেটে দিতাম। আমার তো শুধু চিন্তা বিনিতাকে নিয়ে, ও যাতে ভালো একটা পরিবারে যেতে পারে সেদিকেই আমার লক্ষ্য। এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাই না। মা একটু ওইরকম কথা বলে, দেখাই যাক না কেমন পাত্র। ভালো হলে বিয়ে হবে, আর না হলে হবে না। ওসব ব্যাপারে তুই চিন্তা করিস না। বিকেল বেলায় পাত্রপক্ষ বিনিতাকে দেখতে আসে। পাত্র সুমন দেখতে শুনতে খুবই সুন্দর ছিল এবং পরিবারের লোকজনও খুব ভালো ছিল। বিনিতা সুমনকে দেখেই পছন্দ করে, সুমনও বিনিতাকে পছন্দ করে। সুমনের মা সুজাতা দেবী বলেন, দেখুন দিদি, আমার ছেলের একটাই দাবি ছিল, যে বাড়িতে বিয়ে করবে সেখানের পরিবার এবং পরিবেশ যেন ভালো হয়। আপনাদের সবকিছুই ভালো, আমাদের তো বেশ পছন্দ হয়েছে। মা, বৌদিকে না আমারও খুব পছন্দ হয়েছে। চলো না, আমরা আজকেই বৌদিকে বাড়িতে নিয়ে যাই। রিনার কথা শুনে সবাই হেসে ফেলে। পাগল মেয়ে কোথাকার, এভাবে কি নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়া যায়? আগে তোর বৌদি যেতে রাজি কিনা সেটা তো জিজ্ঞাসা কর, তারপর আমরা ধুমধাম করে ওকে নিয়ে যাব। সুজাতা দেবীর কথা শুনে বিনিতা লজ্জা পেয়ে যায় এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে মাথা নেড়ে সম্মতি জানায়। পাত্রপক্ষ ফিরে যাবার পর রেখা তার শাশুড়ি মাকে বলে, আচ্ছা মা, আপনার মনে হচ্ছিল না যে এরা যেন একটু বেশিই ভালো? মানে আমার কথার মানে হচ্ছে, যতটা দেখাচ্ছে এতটা ভালো কোনো মানুষের পক্ষে হওয়া কি সম্ভব? নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে, ওরা হয়তো ওটা লুকানোর চেষ্টা করছে। আরে না না বৌমা, আমি ওদেরকে চিনি, ওরা এরকম মানুষ নয়। সুমন খুবই ভদ্র ছেলে, আর ওর মা বোন ওরা সকলেই খুব সরল। দেখলে তো, কোনো রকম দাবি দাওয়াও করলো না। মা, আমার তো এখানেই খটকাটা লাগছে। ওরা আমাদের বাড়ি দেখেছে, আমাদের কথা আগে থেকেই জানে, আমাদের স্ট্যাটাস জেনে শুনেও আমাদের কাছে কোনো দাবি করেনি। এখানেই তো সন্দেহের বিষয়টা। আমি মানছি ওরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, কিন্তু সব মধ্যবিত্ত পরিবারের মানুষরা বড় লোকদেরকে দেখলে দাবি করে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই তফাৎ আছে। ছাড়ো, এইসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। মেয়ের কপালে যা আছে তাই হবে, এখন উপরওয়ালার নাম নিয়ে এগিয়ে যেতে হবে। কিছুদিনের মধ্যে বিনিতা এবং সুমনের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর রেখা তার শাশুড়ির কাছে এসে বলে, আচ্ছা মা, আপনি বিনিতার সঙ্গে কথা বলেছেন? মানে কি খবর ওর? বৌমা, এক সপ্তাহ তো হয়ে গেল ওর সাথে আমার কথা হয়নি। দেখি কাল পরশু করে একবার ফোন করে খবর নেব। কি বলছেনটা কি মা? এক সপ্তাহ হয়ে গেল আর আপনি বিনিতাকে ফোন করেননি? এটা কিন্তু ঠিক নয়। ও বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে গেছে মানে এটা তো নয় যে এই বাড়ি থেকে ওর সম্পর্ক শেষ হয়ে গেছে। আপনাকে তো প্রত্যেক দিন ফোন করে ওর খবরটা নেওয়া দরকার। নতুন বাড়িতে কিভাবে আছে না আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছু তো জানতে হবে। বলুন। বৌমা, আমি ওকে এই সময় না বেশি ঘাঁটাতে চাই না। এমনিতেই বয়সটা কম, তারপরে বারবার ফোন করে যদি এসব কথা বলি তাহলে ওর মনটা চঞ্চল হয়ে উঠবে। সেজন্য ওকে সময় দিতে চাইছি, যাতে করে ও নিজের সংসারটা বুঝে নেয়। মা, সেটাও তো ঠিক, কিন্তু এভাবে একা একা ফেলে দিয়ে বোঝানোর কি আছে বলুন তো? আমরা তো পাশে থেকে ওকে সাপোর্ট দিতে পারি, এতে করে ওর সবকিছুটা বুঝতে আরো সুবিধা হবে। আমার কথা শুনুন, আপনি না হয় কয়েকদিনের জন্য ওর বাড়ি থেকে ঘুরে আসুন। এভাবে হুট করে মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে লোকজন কি বলবে? না না, এটা আমার ভালো লাগছে না।
আরে বাবা, আপনি আপনার নিজের মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছেন, আর বলা ভালো ওটা এখন ওর নিজেরই বাড়ি। মেয়ের বাড়িতে যাবেন, তাতে আবার হুট করে যাওয়ার বা প্ল্যান করে যাওয়ার কি আছে? যাওয়া হলেই হলো। কিন্তু ও শাশুড়ি, ননদ, জামাই এরা কি ভাববে বলো তো? কিছু তো একটা কারণ দেখাতেই হবে। আচ্ছা দাঁড়ান, আমি কিছু একটা চিন্তা ভাবনা করি। রেখা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আর বলে, আচ্ছা মা, এরকম বললে হয় না যে আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে, তাই আমরা সবাই কিছুদিনের জন্য বিনীতার কাছে থাকতে এসেছি, আর আপনার ছেলের কথা বলবো যে ওর বন্ধুর মেসে থেকে যাবে। হ্যাঁ বৌমা, তোমার প্ল্যানটা কিন্তু বেশ ভালো। তাহলে তুমিও জামা কাপড় গুছিয়ে নাও, আমরা দুজনে গিয়ে সপ্তাহখানেক ওখানের কিছু দেখে শুনে ঘুরে আসি। এভাবেই দুই শাশুড়ি বৌমা মিলে বিনীতার বাড়িতে যাওয়ার প্ল্যান করে এবং দুজনে গিয়ে হাজিরও হয়। কলিং বেল শুনে বিনীতার শাশুড়ি সুজাতা দেবী দরজা খুলে দাঁড়ান এবং তাদেরকে দেখে একটু অবাক হন। আরে দিদি, আপনারা এভাবে হঠাৎ? মানে আগে থেকে খবর দিলে সবকিছু ব্যবস্থা করে রাখতাম, বৌমাও তো কিছু বললো না। না না দিদি, আমরা তো নিজেরাই ওকে কিছু বলিনি। আসলে ব্যাপারটা হলো কি যে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, বাড়িতে কিছুটা কাজ হচ্ছে, রঙও হচ্ছে। আমাদের তো একটা বাড়ি ভাড়া নিয়ে কিছুদিন সেখানে থাকার কথাও ছিল, কিন্তু বাড়ি ভাড়া নেওয়া, সবকিছু নিয়ে যাওয়া, এসবের এক ঝামেলা। তার উপরে আবার বাড়িটাও পাওয়া যাচ্ছে না। এদিকে মিস্ত্রিরাও ঝামেলা করছে, বাড়ি তাদেরকে ফাঁকা চায়। সেজন্যই শেষ মুহূর্তে আমরা এই সিদ্ধান্ত নিয়ে চলে এলাম। ক্ষমা করবেন, আপনাদের অনেক সমস্যা দিলাম। আরে না না, সমস্যার কি আছে? আপনারা আপনাদের বাড়িতে এসেছেন, হে তো খুবই আনন্দের কথা। আমি বলছিলাম কারণ আপনাদের আপ্যায়নটা একটু ভালো করে হতো আর কি। আরে আরে আন্টি, আমরা তো এখন বেশ কিছুদিন এখানে থাকবো। আপনাদের যত ইচ্ছা আপনারা আমাদের আপ্যায়ন করবেন, আমরা বাধা দেব না। হ্যাঁ মা, তা তো বটেই। চলো তো তোমরা এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আমি এক্ষুনি বৌমাকে ডাকছি, দাঁড়াও। কিছুক্ষণ পর শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বিনীতা মা এবং বৌদির কাছে এসে দাঁড়ায় আর বলে, মা, বৌদি, আরে তোমরা আসবে, আমাকে তো একটু খবর দিয়ে আসতে পারতে, আমি আগে থেকে সবকিছুটা ব্যবস্থা করে রাখতাম। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি চটপট করে তোমাদের জন্য কিছু বানিয়ে দিচ্ছি। মেয়েকে দেখে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর তারা শাশুড়ি বৌমা মিলে একটি ঘরে নিজেদের ব্যাগপত্র রাখে। তখন রেখা তার শাশুড়িকে বলে, মা, বিনীতাকে দেখে কেমন একটা মনে হলো না? গোটা শরীরে ঘাম ভেসে আছে আর মুখটাও যেন কেমন শুকনো শুকনো লাগছে। বৌমা, বাড়ির কাজ করছিল, সেজন্য হয়তো একটু ঘেমে গেছে। আচ্ছা, শুধু এটাই কারণ? ওর কাপড়টাও আপনি দেখেছেন? নতুন বউ আর কবেকার একটা পুরানো শাড়ি পরে রয়েছে। কাপড়টা দেখে মনে হচ্ছে প্রত্যেকদিন এটাই পরে। আপনি যতই যাই বলুন, ওকে দেখে কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। কিছু তো একটা ব্যাপার আছেই। হ্যাঁ, সেটাই তো কথা। আমি কাপড়টা দেখেছি, কিন্তু অত ভালো করে লক্ষ্য করিনি বটে। তাছাড়া মুখটা অনেকটাই শুকনো শুকনো লাগছিল। সেই কথাই তো বলছি মা, বিনীতা যখন আমাদের বাড়িতে ছিল তখন সব সময় ওর মুখে হাসি লেগে থাকতো। ওর হাসিতে যেন সারা বাড়ি আলো হয়ে থাকতো। এখন যেন কেমন চুপচাপ হয়ে গেছে। আমার সঙ্গে কথা বললো ঠিকই, কিন্তু যেন কোথাও একটা উদাস উদাস ভাব। একবার সময় পেলে না ওকে জিজ্ঞাসা করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। প্রথম প্রথম হয়তো বলতে চাইবে না, কিন্তু আমাদেরকে জানতে হবে মা, কি সমস্যা আছে ওর। তুমি ঠিকই বলেছো বৌমা, আমি আজকেই ওকে জিজ্ঞাসা করব কি এমন সমস্যা যে ও দিন দিন এভাবে শুকিয়ে যাচ্ছে। কটা দিন তো মাত্র বিয়ে হয়েছে, বিয়ের পর মেয়েরা ফর্সা হয়ে যায়, মোটা হয়ে যায়। আমার মেয়ের ক্ষেত্রে তো উল্টো ঘটনা ঘটছে। খাওয়া দাবার পর বিনীতা যখন তার মায়ের সঙ্গে গল্প করতে আসে, তখন সুষমা দেবী তাকে বলেন, বিনীতা মা, তুই ভালো আছিস তো? সত্যি করে বল না, তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ মা, আমি এখানে খুব ভালো আছি, আর সমস্যা হবে কোথায়? দেখতে পাচ্ছ না সবাই আমাকে কত ভালোবাসে। তোর মুখ হাত একেবারে শুকনো হয়ে গেছে, আর রংটাও কেমন চাপা পড়ে গেছে। তাছাড়া তুই এই কাপড়টা পরে আছিস কেন? একটা ভালো দেখে কাপড় পরতে পারিস না? বাড়ির বউয়েরা এরকম পুরনো কাপড় পরে থাকে নাকি? মা, তুমিও না কি সব কথা নিয়ে শুরু হয়ে গেছো। এই কাপড়টা অনেক পাতলা আর নরম, সেজন্যই আমি এটা পরে আছি। তাছাড়া বাড়ির মধ্যে আছি, নতুন কাপড় পরে কেন ঘুরে বেড়াবো আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বল, তুই কবে আমাদের ওখানে যাবি বলতো? সবাই তোর জন্য খুব চিন্তা করে। তোর মাসি তো যখন তখন তোর কথা জিজ্ঞাসা করে। তুই গেলে ওরাও তোকে দেখতে আসবে বলেছে। তোমার জামাইয়ের অফিস ছুটি পড়লেই আমি একবার ওখানে যাব মা। একদিন পর সবাই মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। তখন বিনীতার শাশুড়ি তাকে বলে, বৌমা, তুমি করলা খাচ্ছ না কেন? করলা খাও, করলা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। না মা, করলা খেতে আমার একদম ভালো লাগে না, কেমন একটা তেতো তেতো ভাব।
আরে বাবা, খেয়ে দেখো না, আমি রান্না করেছি, একটু তেতো হয়নি। এই বলে সুজাতা দেবী জোর করে বিনিতার পাতে করলা তুলে দেন। বিনিতা চুপচাপ করলা খেয়ে নেয়। কিছুক্ষণ পর শাশুড়ির কাছে এসে রেখা বলে, দেখলেন তো মা, আমি আপনাকে বলেছিলাম না, এই বাড়িতে বিনিতার কথার কোনো দাম নেই, এমনকি ওর ইচ্ছার মর্যাদাও নেই। মানে কই, আমি তো সেরকম কিছু বুঝতে পারিনি। বুঝতে পারেননি? আপনি তো খাবার টেবিলে ওখানেই বসেছিলেন। আচ্ছা বলুন তো, বিনিতা এতদিন বাবার বাড়িতে কোনোদিনও করলা ছুঁয়েছে? আজও শাশুড়ি জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে করলাটা খাওয়ালো। বিষয়টা শুধু করলাটা খাওয়ানো নয় মা, ওর ইচ্ছের বিরুদ্ধে কাজ করাটা। একটা মেয়ে যখন কিছু খেতে রাজি হচ্ছে না, তাকে জোর করে সেটা খাওয়ানো কি উচিত? আজ খাওয়ার ব্যাপারে এরকম জোর করছে, কালকে ওর মতামতের বিরুদ্ধে কাজ করবে, তাও ওকে সবকিছু সহ্য করতে হবে, আর ও প্রতিবাদ করতে পারবে না। তুমি ঠিকই বলেছো বৌমা, আমি ওখানে ছিলাম, কিন্তু ব্যাপারটা কি এভাবে তো দেখিনি। আমার মেয়ের প্রতি এখানে অন্যায় করা হচ্ছে। আমি আপনাকে বলছিলাম না, এরা দেখতে যতটা সাধারণ আদৌ ততটা নয়। মানুষ যতটা নিজেদেরকে সরল দেখায়, ততটা যদি হতো তাহলে তো পৃথিবীটা পাল্টেই যেত। আর একটা কথা মা, আমরা এতদিন আছি, একদিনও কই বিনিতার স্বামী ওকে বেড়াতে নিয়ে গেছে? আপনার ছেলে বলুন, আমাকে তো প্রত্যেক সপ্তাহে বাইরে খাওয়াতে নিয়ে যায়, আপনারাও তো মাঝে মাঝে যান, কই ওরা তো কোথাও যায় না। এভাবেই রেখার কথায় এসে সুষমা দেবী বিনিতাকে ডেকে পাঠান আর বলেন, বিনিতা, তুই এবার আমায় সত্যি করে বল মা, এ বাড়িতে তুই আদৌ সুখে আছিস তো? তোর শাশুড়ি তোকে প্রত্যেক ব্যাপারে এত জোর করে কেন রে? তুই কিছু প্রতিবাদও তো করতে পারিস না। সবকিছু এভাবে মুখ বুজে সহ্য করে আর কতদিন চলবি? তোমরা কি নিয়ে এসব বলছো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই যখন বাড়িতে থাকতিস আমাদের সাথে, কই তখন তো করলা ছুঁয়েও দেখতিস না। খাওয়ার কথা বললে নাক মুখ কুচকে সরে যেতিস, কথায় কথায় চিৎকার করতিস। কত স্বাধীন ছিলিস তুই। এখন তো তোকে দেখে আগের বিনিতা বলে মনে হচ্ছে না। মা, ওসব কি আর এখানে করা যায় নাকি? ওদের মুখের উপর আমি কিছু বলতে পারি না। সেটাই তো আমি তোকে বললাম, কিন্তু এভাবে মুখ বুজে সহ্য করলে দিনের পর দিন কিন্তু এগুলো বাড়তেই থাকবে। আচ্ছা, তুই আর জামাই বাইরে বেড়াতে চাস? তোদেরকে তো কোথাও যেতে দেখিনি। না মা, আসলে তোমার জামাইয়ের না কাজের প্রচুর চাপ, তাই আমরা কোথাও বেরোতে পারি না। তবে ও বলেছে পুজোর ছুটির সময় কোথাও একটা ঘুরে আসবে। তুই না একটা বোকা মেয়ে, পুজোর ছুটির সময় কবে কি বেড়াতে যাবি সেই নিয়ে বসে আছিস। আরে বাবা, অফিস থেকে ফিরে 1 ঘন্টার জন্য কি বউকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাওয়া যায় না? এজন্য কি আগে থেকে প্ল্যান করতে হয়? দেখ, ইচ্ছে থাকলে কিন্তু সব উপায় হয়। তুই যখন ও বাড়িতে ছিলিস, তখন তো দাদা বৌদি প্রত্যেক সপ্তাহে কেমন বেরিয়ে যেত, এখনো যায় তারা। ঠিকই বলেছো মা, আমি তো এগুলো ভেবেই দেখিনি। দাঁড়াও, আমি বাড়িতে বলবো। এরপর থেকে বিনিতা বাড়িতে এসব নিয়ে কথা বলা শুরু করে। সে সুমনকে বারবার জেদ করে যে তাকে যেন বাইরে বেড়াতে নিয়ে যাওয়া হয়। সুমন তার কথা শুনে তাকে বেড়াতে নিয়ে যায়, কিন্তু পরের দিনটা আবার নতুন জেদ। এরপর সে শাশুড়ির সঙ্গেও খারাপ ব্যবহার শুরু করে, প্রত্যেক কথায় উত্তর দিতে থাকে। ধীরে ধীরে বাড়ির লোকজন তার আচরণে বিরক্ত হয়ে যায় এবং তারাও তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। কয়েকদিনের এই পরিবর্তন দেখে বিনিতা মনে মনে ভাবে, মা, রিনা বৌদি এরা তো আমাকে আগে কত ভালোবাসতো, এরকম ব্যবহার তো কখনোই করতো না। আজ এরা আমার সাথে এভাবে কথা বলছে কেন? তার মানে কি বৌদি ঠিক ছিল যে ওরা সত্যি সত্যি ভালো মানুষ নয়, সবকিছুর একটা নাটক? এইসব চিন্তা করে বিনিতা তার মায়ের সাথে কথা বলার জন্য আসে এবং দেখে মা ঘরে নেই। বৌদি ফোনে কার সঙ্গে কথা বলছে। আরে আমি যা চাল ফেলেছি না, যাতে করে আমার ননদ একেবারে কাবু হয়ে যাবে। খুব আমার ভাইকে বিয়ে না করে এই বাড়িতে বিয়ে করা হয়েছে না, ওকে আমি শান্তিতে থাকতে দেব না। তুমি দেখো না, ওর সংসার না ভেঙে আমি চুপচাপ বসবো না তো। আমার শাশুড়ি আমাকে যেভাবে অপমান করেছিল, তার বদলা আমি সেইভাবেই নেব। বিনিতা সবকিছু শোনে এবং আসল সত্যিটা বুঝে যায়। ও পরে সে তার মাকে সব কথা বলে। এরপর তার বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, তোমার প্ল্যান কি সেটা আমি জেনে গেছি, তাই আর আমার সংসারে বিষ মেশাতে এসো না। তুমি তোমারটা বুঝে নাও। মা, তুমি আজই বৌদিকে নিয়ে বাড়িতে চলে যাও। আর বৌদি, তুমি আমার বাড়িতে আর কখনো এসো না। রেখা বুঝতে পেরে যায় যে বিনিতা তার ফোনের কথা শুনে নিয়েছে। চুপচাপ শাশুড়ির সঙ্গে বাড়ি ফিরে আসে। এরপর থেকে রেখার কখনোই বিনিতার সংসারে আগুন ধরানোর চেষ্টা করত না। বিনিতা সুখে শান্তিতে সংসার করতে থাকে। চিতপুর গ্রামে জামিলা বিবি তার 3 বৌমা সবিতা, রেবেকা, সাফিয়ার সঙ্গে থাকতো। জামিলা বিবি তার 3 বৌমাকে সমান চোখেই দেখত, আর তাতে করে তারা সকলে মিলেমিশে বেশ হাসি খুশিতে বসবাস করছিল।
এমনই সেদিন জামিলা বিবি তাদের সোফায় বসেছিল। ঠিক তখনই সেখানে তার দুই বৌমা রেবেকা ও সাফিয়া আসে। তাদেরকে দেখে জামিলা বিবি তখন বলে, এই যে বৌমা, তোমরা এই চুড়িদারগুলো নতুন করে কাটিয়েছো নাকি? দেখে তো নতুন বলেই মনে হচ্ছে, আর তোমাদের রঙের সঙ্গে খুব ভালো ম্যাচও করেছে। হ্যাঁ মা, আসলে সামনেই তো ঈদ চলে এলো, সেই তো কেনাকাটা করতেই হতো, তাই আপনার ছেলেরা বললো কয়েকটা চুড়িদার কাটাতে। আর দেখুন না, এখন আপনারও পছন্দ হয়েছে। হ্যাঁ বৌমা, ভালো জিনিস হলে সকলেরই পছন্দ হবে, তবে সব কিছু ঠিকঠাক থাকলেও একটু ঢিলে ঢালা আছে বলেই মনে হচ্ছে। আর একটু যদি ফিটিংস হতো তাহলে খুবই সুন্দর দেখাতো। হ্যাঁ মা, সেটাই তো আমিও প্রথমে রেবেকাকে বলেছিলাম, কিন্তু ওই তো তাড়াহুড়ো করে চলে এলো। আর দেখুন না, ওর জন্য আমারও ঠিকঠাক মতো মাপ দেওয়া হলো না। রেবেকা বৌমা, তাহলে তুমি এটা ঠিক করনি। এখন জামা কাপড় অন্যজন পছন্দ করে দিলে তবুও মানুষ পরতে পারে, কিন্তু জামা কাপড়ের ফিটিংস যদি নিজের মনের মতো না হয় তাহলে কারোরই পরতে ভালো লাগে না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। তাহলে দিদি, এবারে বুঝেছো তো? চলো আর দেরি না করে আমরা বরং কালই মনসুর দর্জির কাছে আবারও যাই। সাফিয়া এভাবে বললে রেবেকা একটু চিন্তায় পড়ে যায়, এবং সে তখন কেনই বা চিন্তা করছিল সেটা সে ছাড়া আর কেউই জানতো না। আসলে মনসুর দর্জি ছিল ওই গ্রামের সব থেকে অভিজ্ঞ একজন সেলাই মাস্টার, যে কিনা আধুনিক থেকে শুরু করে এমন কোনো ডিজাইন নেই যে সে সেলাই করতে পারতো না, আর তাই তার কাছে সবসময় লোকের ভিড় লেগেই থাকতো। এমনই সে বছর ঈদের সময় ছিল, আর তাই মনসুর দর্জির কাজের চাপও বেড়ে গিয়েছিল, আর এটা ওই গ্রামের সকলেই জানতো। এরপর জামিলা বিবি বলে, না থাকবো মা, তোমরা বরং এখন আর যেও না, কারণ এখন ঈদের সময় হয়ে এসেছে। তাই গেলেও লোকেদের ভিড়ে মনসুর বাবু হয়তো ঠিক মতো মাপই নিতে পারবে না। না মা, আপনি ভুল ভাবছেন। মনসুর বাবু এখন ছেলেদের জামা কাপড় নেয় না। ঈদের জন্য উনি স্পেশাল করে শুধু মেয়েদেরই কাপড় সেলাই করছে, আর আমরা দুজনে বরং কালই ঘুরে আসবো। সাফিয়া এভাবে বলে তখন সেখান থেকে চলে যায়। এদিকে জামিলা দেবীও তার কাজ করতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সাফিয়া তার কথা অনুযায়ী তার যা রেবেকাকে নিয়ে মনসুর দর্জির কাছে যায়। তখন, আরে আসো ভাবি আসো, আমি কাল থেকে তোমাদের কথাই ভাবছিলাম। আসলে কি জানো তো, এই মানে তোমাদের জামার ফিটিংসটা আমার ঠিক পছন্দ হয়নি, তাড়াহুড়ো করে এমন করে দিলাম। আচ্ছা এইদিকে এসো, মাপটা আরেকবার নিয়ে নি। না না, তোমাকে এখন মাপ নিতে হবে না, দুপাশে 1 ইঞ্চি করে মেরে দিলেই হবে। আর এটা যদি না পারো তাহলে তুমি এত বড় নামকরা টেলার হলে কিভাবে? না ভাবিজি, তুমি ভুল বলছো। কারণ দেখো, যদিও আজ তুমি কালকের মতোই ভুল করো, তাহলে আবারও ড্রেসে ভুল থেকে যাবে। আর তার থেকে ভালো তুমি আমার কাছে না হয় একবার মাপ দিয়েই নাও। না না, আমার কোনো প্রয়োজন নেই। এখন তুমি যদি না পারো তাহলে আমি অন্য জায়গায় গিয়ে দেখছি। এই বলে রেবেকা তখন সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তার যা অর্থাৎ সাফিয়া তাকে হাঁক দিয়ে বলে, ওহ দিদি, তুমিও না এত দূর থেকে এসে আবারও কাজ বাকি রেখে বাড়ি যাবে? এখন যদি একবার মাপ দিই তাহলে কি বা হবে? এই যে দাদা, আপনি বরং আমার মাপ নিন। এ হয়তো এই মনসুর দর্জির মেয়েদের সঙ্গে করা ব্যবহার সম্পর্কে কিছুই জানে না, তাই এরকম বলছে। এখন যে একবার বুঝতে পারবে তারপর সে আর ওর কাছেই যাবে না। হ্যাঁ, সেটাই তো চাইছিলাম, কিন্তু কিছুতেই আমার উদ্দেশ্য সাধন করতে পারছিলাম না। তাই এসো মামুনি, আমি টেপ ফিতে নিয়ে এখন দাঁড়িয়েই আছি। আসলে রেবেকা ঠিকই বলছিল, কারণ মনসুর দর্জির সেলাইয়ের কাজ ভালো হলেও তার স্বভাব মোটেও ভালো ছিল না, আর তাই সে প্রায় সময়ই মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকতো। তাদের মধ্যে যারা বুঝতে পারতো তারা মনসুর দর্জির কাছ থেকে দূরেই থাকতো, আর যারা বুঝতে পারতো না তারা তার কর্মকাণ্ডকে অদেখা করত। কিন্তু সকলে সবকিছু জানার সত্ত্বেও তার কাছে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সে ওই গ্রামের একমাত্র দর্জি ছিল। এরপর সাফিয়া তার কথা অনুযায়ী মনসুর দর্জির কাছে মাপ দিতে যায়। তখন, এই যে ভাবিজি, একটু সামনে আর একটু এগিয়ে এসো দেখি। আরে কি করছো মনসুরদা? এরকম করে সরে আসো বলতে বলতে তো আমি শেষে তোমার কাঁধে উঠে পড়বো। তুমি এখন আমার কাপড়ের মাপ নিচ্ছ নাকি তোমার কাঁধে তোলার চেষ্টা করছো? আর ভাবি, সেটা তো তুলতে পারলে ভালোই হতো, কিন্তু আমার সেই ভাগ্য কোথায়? আর যেখানে আমি একটা সামান্য দর্জি, আমার তো মাপ নেওয়াই কাজ, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে নাও, এখন যেন কালকের মতো আবারও না ঢিলে হয়ে থাকে।
তারা সেদিন এভাবেই নিজেদের পছন্দের ব্যাপারে বলতে থাকে, যেটা শুনে মনসুরও খুশি মনে তার কাজ করতে থাকে এবং অনেকের মতো সাফিয়াও মনসুরের চালাকিকে অদেখা করেছিল। এরপর তারা চুড়িদারগুলো ঠিকঠাক করিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। তখন এই যে বৌমা, এবারে এই ফিটিংস গুলো খুব ভালো হয়েছে। এগুলো করতে কি তোমাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিল নাকি? যদিও ঈদের সময় বলা যায় না, এখন সকলে এই উল্টো পাল্টা ব্যবহার করছে। না মা, কিছুই নেয়নি, শুধু একটু ভিড় ছিল তাই সময় লেগে গেল। তাহলে ঠিক আছে, আমিও ভাবছি এই বছর একটা সালোয়ার স্যুট সেলাই করাবো। আসলে কি বলতো, যারা সালোয়ার কামিজ পরে তাদেরকে আবার দেখতে খুবই ভালো লাগে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে তার বড় বৌমা শিবানী চলে আসে ও সে তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলে, মা, এটা আপনার ভুল ধারণা। এখন যাকে যেটা শুট করে সে সেটাই পরা ভালো। এই দেখুন না, আপনি শাড়ি পরেন তাই আপনাকে শাড়িতেই ভালো লাগে, আর আমি নাকাব পরি তাই এতে আমায় মানিয়েছে। সে ঠিক আছে বৌমা, কিন্তু তোমার বাড়িতেও এরকম নাকাব পরে ঘুরে বেড়ানোর কোনোই দরকার নেই। কারণ দেখো, এখন তুমি কোথাও গেলে সেখানে না হয় নাকাব পরলে ঠিক আছে। হ্যাঁ মা, আমরাও তো দিদিকে সেটাই বলি, কিন্তু দিদি কখনোই আমাদের কথা শোনে না। আর তাই দেখো, বাড়িতে থাকলেও সবসময় বোরখা নাকাব পরেই থাকে। বৌমা, এরা ঠিকই বলেছে। তুমি বরং একবার মনসুর দর্জির কাছে ঘুরে আসো আর 2-4টে চুড়িদার সেলাই করে নিয়ে আসো। আর আমি হামিদুলকেও তো তোমাকে এই কথা বলতে শুনেছি। আসলে জামিলা দেবী ঠিকই বলছিল, কারণ তার বড় ছেলে অর্থাৎ হামিদুল শিবানীকে এর আগে অনেকবারই চুড়িদার তৈরি করানোর কথা বলেছে এবং আজ তার শাশুড়ি মাও ওই একই কথা বলতে শিবানী তখন একটু চিন্তায় পড়ে যায় ও সে তখন চুড়িদার তৈরি করতে রাজি হয়ে যায়। এবং পরের দিন হামিদুল তাকে মনসুর দর্জির কাছে নিয়ে যায়। তখন, এই যে দাদা, আমার স্ত্রীর জন্য একটা চুড়িদার বানিয়ে দিন তো। হ্যাঁ বাবু, সেজন্যই তো আমি বসে আছি। ওই যে ওখানে বোর্ডে লেখা আছে, দেখতেই তো পাচ্ছো যে এই দোকান এখন ঈদের জন্য শুধু লেডিস স্পেশাল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বরং আমার স্ত্রীর কাপড়টা নিয়ে নিন। এই যে আমি সঙ্গে করে কাপড় নিয়েই এসেছি। হে হে, শুধু কাপড় না, আপনি তো স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছেন, তাই একবার মাপ নিতে পাঠিয়েই দিন না। আর কতক্ষণই বা সময় লাগবে, যেখানে আপনি হয়তো জানেন যে কাপড়ের উপর থেকে মাপ নিতে দর্জিদের অনেকই অসুবিধা হয়। মনসুর দর্জি তখন এভাবে বললে হামিদুলের আর কিছু বলার থাকে না। এরপর সে চুড়িদারের মাপ দিতে শিবানীকে ভিতরে পাঠায় এবং তখন মনসুর তার অভ্যাস দরুন শিবানীর সঙ্গেও খারাপ ব্যবহার করতে থাকে। তখন, এই যে আপনি এগুলো কি করছেন? আপনি মাপ নেওয়ার নামে আমার এখানে ওখানে স্পর্শ করছেন কেন? দেখো ভাবি, এরকম বলে আমার বদনাম দিও না প্লিজ। এখন পর্যন্ত আমার নামে এরকম কোনোই অভিযোগ নেই, আর দাদা তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। এখন যদি আমার কিছু ভুল হতো তাহলে উনি নিশ্চয়ই কথা ধরতো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব বাদ দাও, তুমি তোমার কাজ মেটাও। এই যে শিবানী, কাপড়ের মাপ দিতে আসলে এরকম ঘটনা ঘটেই থাকে। হামিদুল এভাবে বললে শিবানীর তখন আর কিছু বলার থাকে না, কিন্তু তখনও তার মনসুরের ব্যবহার নিয়ে সংশয় ছিল এবং তাই শিবানী বাড়ি এসে তার শাশুড়ি মা অর্থাৎ জামিলা দেবীকে ব্যাপারটি বলে, যেটা শুনে তখন জামিলা দেবী বলে, এ তুমি কি বলছো? এরকম কথা তো আমি আগে কখনো শুনিনি। তা তোমার সঙ্গে যদি ও এরকম ব্যবহার করে তাহলে তো সকলের সঙ্গে এরকম করবে, তাই না? এই যে সাফিয়া, রেবেকা, বড় বৌমা কি বলছে? ও কি ঠিক বলছে? জামিলা দেবী হঠাৎ এরকম বলতে সাফিয়া ও রেবেকা তাদের প্রতি মনসুর দর্জির ব্যবহার মনে করতে থাকে এবং চিন্তা ভাবনা করার পর সাফিয়া বলে, হ্যাঁ মা, এরকম কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু আমি আগে এসব কিছুই ভাবিনি। এখন দিদি যখন বলছে তাহলে সত্যিই হতে পারে। মা, দিদি ঠিকই বলছে। আসলে আমি আগে থেকেই জানতাম, কারণ মাপ নিতে আবার কারোর ঘন্টার পর ঘন্টা সময় লাগে নাকি? আমি তো প্রথমে গিয়েই বুঝতে পেরে গিয়েছিলাম। তারা 3 বউ মিলে সেদিন এভাবেই মনসুর দর্জির ব্যাপারে বলতে থাকে, যেটা শুনে জামিলা দেবীর তখন মনসুর দর্জির প্রতি খুবই রাগ হয় ও তারা গিয়ে থানায় কমপ্লেন করে এবং সবকিছু শোনার পর পুলিশ ইন্সপেক্টর মোনামি রায় চৌধুরী সিভিল ড্রেসে খরিদ্দার সেজে মনসুরের টেলারের জামা সেলাই করতে যায়। তখন মনসুর কিছু না বুঝে তার সঙ্গেও খারাপ ব্যবহার করার চেষ্টা করে এবং তখন মোনামি দেবী বলে, এই যে শয়তান কোথাকার, তুই টেলার দোকান চালানোর নাম করে এরকম বেয়াদবি শুরু করেছিস? তবে দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। তুই হয়তো জানিস না, আমি পুলিশ ইন্সপেক্টর মোনামি রায়চৌধুরী।
মোনামি দেবী এভাবে বললে তখন মনসুর খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখন তারও বাঁচার কোনো উপায় ছিল না, কারণ আজ সে নিজ কর্মদোষেই ফেসেছিল। এরপর মোনামি দেবী তাকে ধরে নিয়ে চলে যায় এবং অপরাধের দায়ে তার শাস্তি হয়, যেটা শুনে গ্রামের অনেকেই খুশি হয়েছিল। আর আসলে এরকম লোকেদের একটু শাস্তি পাওয়াই উচিত। বন্ধুরা, তোমাদের আশেপাশেও যদি এরকম কোনো লোক থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।